প্রচন্ড ঠান্ডা লাগছে আমার ভালো। এই যে গোলক মোড়া খাচ্ছে আর দারুণ হচ্ছে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, সকালে উঠেই কাজ শুরু করে দিয়েছি। আসলে একটা একটা করে দিন যাচ্ছে আর আমার টেনশনও বাড়ছে, ভাবছি এখনও গুছিয়ে উঠতে পারলাম না। তো যাই হোক, আজকে স্কুল হয়ে গুবলুর ছুটি পড়ে যাবে, থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি। থ্যাঙ্কসগিভিংয়ে ওদের মোটামুটি 2-3 দিনের মতো ছুটি থাকে। আর যেহেতু আমরা সামনে দেশেও যাব, মানে ইন্ডিয়া যাব, সেই জন্য আমার যে পাড়ার বন্ধুরা আছে আর আমার আরেক বন্ধুকে দূরে থাকে ও একটুখানি, তো ওকেও ডেকেছি। ওদের সাথে সবার সাথেই দেখা হয়ে যাবে যাওয়ার আগে সবার সাথে দেখা করে গেলে একটু ভালো লাগে। তারপরে এখন থ্যাঙ্কসগিভিংও চলছে, ছুটিও আছে সবার, বাচ্চাদের, এবং অফিসও ছুটি থাকবে। সেই জন্য সবাইকে ডেকেছি বাড়িতে, একটুখানি সবাই মিলে গল্প গুজব, খাওয়া দাওয়া হবে। তবে এবারে সব রান্না আমি একাই করব না, আমার সব বন্ধুরাও কিছু না কিছু করে আনবে। তো চলুন, আমার ভাগে যেটা করার আছে সেটা করব। সেটা হচ্ছে বড়াপাও। বড়াপাওয়ের আগেও আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি, ভাবলাম আরও একবার করি, কারণ বড়াপাওয়ের রেসিপিটা খুব ভালো হয়, মানে বড়াপাওটা খেতে খুব ভালো হয়। এখানে দেখুন, আলুগুলো প্রথমে কেটে নিলাম। আর আলুগুলোকে কেটে না আমি স্টিমে সেদ্ধ করতে দেবো, জলে করতে দেবো না, কারণ জলে ডিরেক্ট দিয়ে দিলে না আলুগুলো ভীষণ একটা সে নরম হয়ে যায়। তো সেই জন্য স্টিমে দিলে দেখেছি আলুগুলো একটুখানি বেশ টাইট থাকে আর মাখতেও সুবিধা হয়, মানে সেই নরম হয়ে গেলে সেটাকে শেপ দিতে একটু অসুবিধা হয়। এবারে আলুগুলোকে এখানে স্টিমে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হোক, একটু টাইম লাগবে। চলুন আপনাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। এখন তো আর বাইরে বসাই হয় না, আগে কমসে কম সকাল বিকেলে একটু চা খেতাম, আমার বাগানটা ঘুরে দেখাতাম, কিন্তু এখন আর বাইরে যাওয়াই হয় না। আপনারা অনেকেই বলেন, দিদি তুমি একটু তোমার চারিপাশে আমেরিকার যেখানে থাকো সেখানে চারপাশটা একটু ঘুরে দেখিও। বিশ্বাস করুন, আমি না বেশি বাড়ি থেকে বেরোই না। খুব জোর হলে কোনো বন্ধুর বাড়ি যাই বা কিছু কেনাকাটা থাকলে যাই, সেগুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এখানে আমি সেরকমভাবে কোথাও ঘুরতেও যাই না, খুব কম, সামারেও খুব কমই যাই, তাই আপনাদের না বাইরের কিছু সেরকম শেয়ার করতে পারি না। তবে আজকে যাই, চলুন একটু বাইরে, অনেক দিন বেরোইনি, খুব ঠান্ডা পড়ে গেছে জানেন। এখন আছে প্রায় মানে -11 আছে, মানে রিয়েল ফিল আছে -11। বাইরে যাব বলতে পাড়া বেড়াতে যাচ্ছি না, এই সামনেটায় গিয়ে একটু দাঁড়াবো, অনেক দিন বেরোইনি তো, ভালো লাগে না সারাক্ষণ ঘরের মধ্যে, তাই ভাবলাম একটু বাইরেটা যাই আর আপনাদেরকেও দেখাই এই ঠান্ডার মধ্যে বাইরেটা কীরকম লাগে। ঘাসের মধ্যে দেখুন অল্প অল্প স্নো জমে আছে। এটা স্নো বলতে এটা রাত্রে যে শিশিরটা পড়েছিল বোধহয় সেটাই স্নো হয়ে গেছে ঠান্ডাতে, কারণ এখন তো -11 আছে। আর দেখুন, রোদ দেখলে বোঝাই যায় না যে বাইরেটা কতটা ঠান্ডা। -11 মানে ভালোই ঠান্ডা। বাইরে এখন ফিলস লাইক -11, তাই ভাবলাম আপনাদেরকে একটু বাইরে নিয়ে আসি। এখন তো আর বাইরে আসাই হয় না এত ঠান্ডাতে, গুবলু একাই চলে যায়। আর এরপর থেকে গুবলুকে এই উইকের, মানে নেক্সট সামনের মানডে থেকে গুবলুকে আমি দিতে যাব, কারণ সকালবেলাতেই থাকবে -12 মানে ফিলস লাইক আরও বেশি থাকবে। তো ওর এতটা হেঁটে যেতে একটুখানি কষ্টই হবে, ওইখানে অবধি, ওই রাস্তা অবধি ওকে যেতে হয়। তো এত ঠান্ডার মধ্যে গিয়ে 2-3 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই ওকেই আমি দিতে যাব। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার ভালো লাগছে না, আসলে এই ঠান্ডাটা পড়েছে তো এখনও সয়নি গায়ে, ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ভাবলাম আপনাদেরকে নিয়ে আসি একটু বাইরে, কীরকম লাগছে। এখন কয়েকদিন স্নো নেই, আবার স্নো হলে, খুব ভালো মতো স্নো হলে তখন তো দেখাবোই আপনাদের। তো ঠান্ডায় কীরকম লাগে আপনারা বুঝতে পারবেন না, যে কীরকম ঠান্ডা মানে কতটা ঠান্ডা পড়েছে সেটা বোঝা যায় না খুব একটা, স্নো না হলে। তো এখন ফিলস লাইক -11, ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। চলুন, আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমাদের এই পাশের বাড়িটা সেল করছে, দেখুন ওইখানে লাগিয়ে দিয়েছে, ওই যে ইয়েলো কালারের একটা দেখা যাচ্ছে, বাড়িটা সেল করছে যে ওনার। ওরে বাবা, চলুন।
যত ঠান্ডাও পড়ে দেখেছি, তত সাথে সাথে দেখেছি শরীর খারাপও খুব হতে থাকে। বিশেষ করে বাচ্চারা স্কুল থেকে বয়ে বয়ে এত শরীর খারাপ আনে যে কি বলবো, সেই থেকে আমাদেরও হয়ে যায়। তাই কি করি, যখনই সেপ্টেম্বর বা অক্টোবর আসে না, আমরা সাথে সাথে সেই সময় আমরা ফ্লু ভ্যাকসিন নিয়ে নিই। সাথে কোভিডের ভ্যাকসিনটা নিয়ে নিলেও ভালো হয়, তবে এবারে আর কোভিডের ভ্যাকসিন নিইনি, কারণ ইন্ডিয়া যাব তো ভয় লাগে যে কোভিডের ভ্যাকসিন নিয়ে আবার বিপরীত না কিছু হয়ে যায়। তো সেই জন্য আর কোভিডের ভ্যাকসিন নিইনি। তবে জানেন, আগের বছর কোভিডের ভ্যাকসিন নিইনি, আমাদের 3 জনেরই আবার কোভিড হয়ে গেছিলো। সে কি হাত পা যন্ত্রণা, প্রথমে বুঝতে পারিনি, তারপরে হঠাৎ করে মনে হলো যে এইরকমভাবে এত যন্ত্রণা হাত পা কখনো হয়নি। তো একটু টেস্ট করে দেখি, তারপরে দেখলাম হ্যাঁ ঠিক কোভিড হয়েছে। তো সেই জন্য ভেবেছিলাম এইবারে নিয়ে নেবো, কিন্তু আর সাহস হলো না, ভাবলাম যদি আবার উল্টো কেস হয় সেই জন্য। তো চলুন, গোছাগাছি তো শুরু করে দিয়েছি। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি টুকটাক যা জিনিস নিয়ে যাওয়ার, সেগুলো সব এখানে গুছিয়ে গুছিয়ে রাখছি। এবারে বেশি কিছু জামা কাপড় নিয়ে যাব না, কিছু কুর্তিস আর একটা শাড়ি নেব, ওই যে বললাম। আর এবার তো আনার আছে অনেক কিছু, সেই জন্য আর বেশি কিছু নিয়ে যাচ্ছি না। নিয়ে যাব কি, এবারে এত গিফট কেনা হয়েছে, গিফটেই পুরো ব্যাগ ভর্তি হয়ে যাবে। তাই নিজেদের জিনিসও চেষ্টা করছি একটুখানি কম নিয়ে যাওয়ার। গ্রীষ্মকালে গেলে এত জামা কাপড় লাগে না, কিন্তু শীতকালে গেলে এমনি জামা কাপড় তো লাগে, সাথে সাথে সোয়েটার, টুপি, মোজা সব নিতে হয়, মানে শীতের জিনিসগুলো সব নিতে হয়। তাছাড়া আমি যেখানেই যাই আমার সাথে সাথে আমার টাওয়েল যায়, কারণ আমি না যেখানে সেখানে গিয়ে টাওয়েল ইউজ করতে পারি না, সেটা যেখানেই হোক না কেন। তাই নিজের অন্তত একটা মানে মুখ মোছার টাওয়েল হলেও অন্তত নিয়ে যাই। দেখ, চলুন জামা কাপড় কিছু গুছিয়েছি, কিছু কসমেটিক্সও নিয়ে নিই। ওই যে বললাম কিছু ফ্যামিলি আমাদের একটা গেট টুগেদার হবে, তো তার জন্য একটু সাজুগুজু করব, তো জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এদিক ওদিক যেতে গেলে তো লাগেই একটু কাজল, লিপস্টিক আর টুকটাক যে জিনিসগুলো রেগুলারের ইউজ হয়, সেই সবগুলো গুছিয়ে একদম নিয়ে নিচ্ছি। হাতে সময় নেই জানেন, এদিক ওদিক করতে গিয়ে এত সময় চলে যাচ্ছে, গোছানোর কাজটাই হচ্ছে না। তাই যখনই সময় পাচ্ছি এখানে গুছিয়ে অল্প অল্প করে জিনিস মনে পড়ছে আর গুছিয়ে গুছিয়ে রাখছি আমি। কসমেটিক্সে 2টো ব্যাগ করছি, একটার মধ্যে একটুখানি মেকআপের জিনিস নিয়ে নিচ্ছি, আর একটা ব্যাগের মধ্যে যেগুলো রেগুলার বেসিসে ইউজ করি টুকটাক সেই জিনিসগুলো নিচ্ছি। তাহলে 2টো ব্যাগই একসাথে বের করতে হবে না। 2022-তে গেছিলাম, সেটা জানুয়ারিতে গেছিলাম। প্রায় 3 বছর পর যাব, মানে দেখতে গেলে কমাস কম 3 বছরই বলতে পারেন। কারণ আমাদের প্রথমে 21শে ডিসেম্বরে কাটা হয়েছিল, কিন্তু 21শে ডিসেম্বরের টিকিট আমরা ক্যান্সেল করতে হলো, আমরা যেতে পারিনি। আমাদের 3 জনেরই কোভিড হয়ে গেছিলো। তারপরে ডিসেম্বরের পর আবার জানুয়ারিতে টিকিট কাটা হলো, তখন আমরা মানে 22শে জানুয়ারিতে গেছিলাম। প্রায় আমরা 3 বছর পর, মানে আমি আর গুবলু 3 বছর পর যাচ্ছি। 3 বছর 2 বছর পর যখন যাই তখনই দেখি গিয়ে সব কিছু কত চেঞ্জ হয়ে গেছে। আসলে অনেক দিন পর পর যাই তো, সেই জন্যই চেঞ্জটা এত বোঝা যায়। তো চলুন, গুবলুরও যা জামা কাপড় নিয়ে যাব সব নিয়ে চলে এসেছি। তবে রেগুলারের যেগুলো ইউজ সেগুলো এখনও মানে হয়নি কাঁচা, সেগুলো একদম শেষের দিকে ভরবো। চলে এসেছি কিচেনে, এখানে এখন বড়া পাউটা বানাবো। দেখুন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে আর সর্ষে ফোড়ন দিলাম, সাথে দিলাম কারি পাতা আর অল্প একটু হিং, আর আদা, রসুন, কাঁচা লঙ্কাকে একসাথে বেটে মানে থেঁতো করে রেখেছিলাম, একদম পেস্ট করিনি, একটু থেঁতো করে দিলে বেশি ভালো হয়। বেশ অনেকটা রসুন, তার থেকে অল্প একটু আদা আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে সবটা এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা এবার ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। আর অল্প একটু হলুদও দিয়েছি, খুব বেশি হলুদ দিই না, অল্প একটু হলুদ দিই, জাস্ট রঙটা যাতে ধরে যায় একটু হলুদ রঙটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুনটা একটু দেখে দেবেন, খুব বেশি নুন হয়ে গেলে আবার ভালো লাগবে না। তারপরে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি, কারণ এটা যত মিহি হবে তত ভালো লাগবে। আলুগুলো যদি গোটা গোটা থাকে ভালো লাগবে না। আলুটাকে ভালো করে মিক্স করে নেবার পর একদম শেষে অ্যাড করে দিলাম বেশ অনেকটা ধনেপাতা কিন্তু দিতেই হবে, তবেই ভালো লাগে। একদম লাস্টে ধনেপাতাটা দিলে না গন্ধটা পুরো চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। তো চলুন, এখানে বড়া পাউয়ের যেটা পুর সেটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দিই। তারপরে এবার দুপুরের রান্নাটাও করতে হবে। ফ্রিজে বেশ কিছু রান্না আছে, তো ভাবলাম সাথে সাথে এখানে ডিমের একটু কষা বানিয়ে নিই। ডিমের কষা দেখি ভাত বা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে ডিমের ঝোলের থেকেও। আর শীতকাল তো একটু কষা টষা জিনিস মানে একটু রিচ জিনিস খেতে বেশি ভালো লাগে, তাই ভাবলাম একটু কষাই বানাই। আর দেশে যাবার আগে তখন বেশি সবজিপাতি তো বেশি রাখি না ফ্রিজে, তখন দেখি ডিম, মাছ, মাংস এগুলোই বেশি খাওয়া হয়। যাই হোক, তেল দিয়ে দিয়েছি, তেলে একটু ফোড়নও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভাজা হয়ে যেতে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা
পেঁয়াজটাও ভাজা হয়ে যেতে এর মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি অল্প একটু। টমেটোটাও ভাজা হয়ে যেতে এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। এগুলো তো আগেও শেয়ার করেছি, তবুও একবার করে দিলাম আপনাদের সাথে। আর ডিমের এই রান্নাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ডিমগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ডিম মশলাকে ভালো করে কষিয়ে নেবার পর অল্প একটু গরম জল দিলাম। বেশি জল দেব না, কারণ এটা যেহেতু কষা বানাবো আর আলুও নেই, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। একটু ডিমগুলোকে কেটে দিচ্ছি যাতে ঝোলটা ভেতরে ঢোকে, আরও ভালো লাগে খেতে। তাহলে ডিমের কষাটা হয়েই এসেছে, আর বেশি ড্রাই করব না, এটাই পরে দেখবো আরও ড্রাই হয়ে যাচ্ছে। একদম লাস্টে দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা, বেশ ভালো লাগে। ঘি দিলেও কিন্তু বেশ ভালো লাগে জানেন, ডিমের ঝোলে একদম লাস্টে আমি দেখেছি একটু ঘি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। চলুন, ডিমের কষা এখানে রেডি হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। এবারে আমার আরও কিছু ক্লিনিংয়ের কাজ আছে, সেটা করব। আর দেখুন ডিমের কষাটা দেখতে বেশ ভালো হয়েছে না? রান্নাবান্না যখন হয়ে গেছে ভাবলাম আজকে এই কিচেন সিঙ্ক এরিয়াটা একটুখানি পরিষ্কার করি, কারণ বেশ একটা গন্ধ আসছিল, দেখছিলাম ভেতরে বোধহয় শ্যাওলা টাইপের কিছু হয়ে গেছে। বহুদিন হয়ে গেছে তো ক্লিন করিনি, তাই ভাবলাম পরিষ্কার করে নিই। ওপর থেকে রোজ পরিষ্কার করি, কিন্তু ভেতরের দিকটা না আর পরিষ্কার হয় না। তাই দেখুন এই নালার ভেতরে, মানে এই জায়গাটার ভেতরের দিকে একটুখানি আমি বেকিং সোডা লাগিয়ে দিলাম, দিয়ে এখানে একটু জলটাকে আটকে দিলাম। মানে জলটা এখানটায় এই জায়গাটাতে একটুখানি ব্লিচিং দিচ্ছি। ব্লিচিং বলতে এটা জামা কাপড় ধোয়ার যে ব্লিচিংটা হয় সেটা দিচ্ছি, কারণ এই স্টেনলেস স্টিলের মধ্যেও কিন্তু একটা হলুদ, একটা লাল লাল ছোপ পড়ে যায় অনেক দিন ইউজ করতে করতে। ওটা ব্লিচিং না দিলে না কিছুতেই যায় না। আমি এর আগে ভিনিগার বা বেকিং সোডা দিয়েও দেখেছি, কিছুতেই যেতে চায় না। তাই একটুখানি জামা কাপড় কাচার যে ব্লিচিংটা হয় সেটা মানে জলটাকে একটুখানি এখানে জমিয়ে রেখে তার মধ্যে ব্লিচিংটা দিয়ে দিলে দেখেছি খুব সুন্দর এখানটা ছেড়ে যায়, মানে পরিষ্কার হয়ে যায়। এবারে দেখুন খুলে দিলাম, জলটা পাস হয়ে যাচ্ছে। এবারে জলটা যেতে যেতে পুরো পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যাবে, কারণ ওখানেও ব্লিচিং না বেকিং সোডা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটু ব্রাশ দিয়ে চারিদিকটা ভালো করে ঘষে দিচ্ছি, যেই ময়লাগুলো বা শ্যাওলাগুলো এখানে জমেছিল। একটা লাল লাল টাইপের একটা স্তর পড়ে যায়, ওইটাকেই তুলতে হয়, আর আমার মনে হয় ওইটা থেকেই গন্ধটা আসে। এই পাইপটা আছে, পাইপটার ভেতরেও বেশ একটা স্তর পড়ে যায়, সেটাকেও হাত ঢুকিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিলাম। আর যেই স্কচ বাইটটা দিয়ে পরিষ্কার করছি এটা অবশ্যই ফেলে দেব, কারণ এই যখনই স্কচ বাইট ফেলার সময় হয়ে আসে, মানে একটা স্কচ বাইট ইউজ করতে করতে দেখেছি যখন আর কাজ মানে ওটা খারাপ হয়ে যায়, ফেলে দেবার হয়, তখন মনে হয় ওইটা দিয়ে এইখানটা সিঙ্কটা একটু ক্লিন করে নিই, কারণ স্কচ বাইট দিয়েই খুব ভালো পরিষ্কার হয়, অন্য কোনো ব্রাশ দিয়ে এত ভালো হয় না। এখন দেখুন ভালো মতো পরিষ্কার হয়ে গেছে, আর সেই গন্ধটাও কিন্তু আসছে না, মানে ভেতরে সেই ময়লাটা জমেছিল। মাঝে মধ্যেই ওটা গরম জল বা এরকম ব্লিচিং দিয়ে একটু পরিষ্কার করে দিলে না ওই শ্যাওলাটা জমতে পারে না, কিন্তু ওই মাঝে মধ্যে আমার একটুখানি এরকমই দেরি হয়ে যায়, তখন এই জিনিসগুলো মানে এই প্রবলেমগুলো শুরু হয়। কিচেন সিঙ্কটা যখন ক্লিন করছিলামই ভাবলাম আশেপাশের যে জিনিসগুলো আছে সেগুলোকেও একটু ভালোভাবে ক্লিন করি। আর এগুলো তো আগেও দেখেছি আমি যে এই সাবান রাখার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকেও ভালো করে ক্লিন করি, কারণ ইউজ করতে করতে গায়ের মধ্যে এমন সাবান লেগে থাকে, সেটা ধরতে গেলেই স্লিপ কাটে। তাই মাঝে মধ্যে একবার করে স্কচ বাইট দিয়ে একটু করে ঘষে দিলে না সেই সাবানটা চলে যায়। সিঙ্ক এরিয়ার পুরো জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম। দেখবেন এই জায়গাটা যদি একটু ভালো করে ক্লিন রাখেন তাহলে কখনোই ওই ধারগুলোতে শ্যাওলা হয় না। তা না হলে দেখবেন খাঁজগুলোতে, মানে যে ধারগুলো আছে সেই ধারগুলোতে অল্প অল্প করে জল থেকে থেকে শ্যাওলা হতে থাকে। তাই আমি সবসময় এই জায়গাটা ক্লিন রাখার চেষ্টা করি। আর এখানটায় যদি শ্যাওলা হয়ে যায় না, আমার একদমই ভালো লাগে না, ভীষণ নোংরা লাগে। আর এখানে একটা নতুন স্কচ বাইটও বের করে রেখে দিলাম। যেদিনই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, হাতে একটু সময় থাকে, চেষ্টা করি এই কিচেন এরিয়ার টুকটাক জায়গাগুলোকে অল্প অল্প করে ক্লিন করতে থাকি। ওই যে বলি একদিনে সব হয়ে ওঠে না, এক এক দিনে অল্প অল্প জিনিস যদি করে নিই তাহলে কিন্তু এতটা পরিষ্কার করার চাপ থাকে না। চলুন, এখন পরিষ্কার হয়ে গেছে, আর দেখুন সন্ধেও হয়ে গেছে। ভাবলাম আপনাদের বাইরেটা একটু দেখাই, সবাই কি সুন্দর ক্রিসমাসের জন্য লাইট দিয়ে সাজিয়েছে। ওরা লাইট লাগিয়ে নেয়, কিন্তু যখনই থ্যাঙ্কসগিভিং হয়, মানে ঠিক তার আগের দিন থেকে ওরা দেখি লাইটগুলো জ্বালাতে শুরু করে। আর আমার পাড়ার সবাই দেখুন কি সুন্দর লাগিয়েছে লাইট।
গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। সকালবেলা একটু লেট করে উঠেছি। ওই যে বললাম গুবলুর ছুটি পড়ে গেছে। ছুটি হলেই তো আমার ভীষণ মজা হয় যে বাবা একটু ঘুমোতে পারবো। 5:30টায় উঠতে হবে না। যদিও যেদিন ব্লগ এডিট থাকে সেদিন আমি তাড়াতাড়ি উঠে পড়ি 6:30টার মধ্যে, কারণ সকাল সকাল ব্লগ এডিটটা করে নিলে আমার বাকি কাজগুলো ভালো মতো টাইম টু টাইম হয়ে যায়। কারণ নইলে না ওই সব কাজ করতে গিয়ে আমার এডিটিংয়ের কাজটাই রয়ে যায়। তো যাই হোক, এখানে এখন বড়া পায়ের চাটনিটা বানাচ্ছি। দেখুন, চাটনিটা বানানোর জন্য এখানে যে শুকা চাটনিটা হয় সেটার জন্য এখানে বুঁদিগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এটা এইরকম বেসন দিয়েই করে। আর বোঁদেগুলোকে ভাজা হয়ে যেতে এখানে আমি কিছু রসুন খোসা সমেত এখানে ভেজে নিচ্ছি। একদম ডিপ ফ্রাই করতে হবে খুব ভালো মতো। তো এখানে রসুনগুলোও ভাজা হয়ে গেল। রসুনগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটা মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নেব। দুটোই ভাজা হয়ে গেছে, রসুন আর বোঁদে। আর যখন বোঁদেটা ভাজবো তার আগে যে বেসনটা গুলেছিলাম, বেসনটার মধ্যে কিন্তু নুন টুন কিচ্ছু দিইনি, জাস্ট অল্প একটু হলুদ দিয়ে পাতলা পাতলা করে গুলেছিলাম, যাতে এরকম বোঁদের মতো করে মানে বোঁদে ভেজে নিতে পারি। বোঁদে যেরকমভাবে করে ঠিক সেই রকমই। এবার এখানে দেখুন দিয়ে দিলাম নুন আর অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা দিয়ে এবার মিক্সিতে এরকম করে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি পেস্ট করা যাবে না, জাস্ট এরকম একটু গুঁড়ো করে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে যে শুকা চাটনিটা হয় সেটার রেডি। কি সুন্দর হয়েছে দেখুন। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, এমনি শুধু শুধু খাওয়া যায়, এত ভালো লাগে। এইসব কাজগুলো সেরে চলে এসেছি আমার যে ঠাকুর ঘরের মন্দিরটা আছে সেখানে। এখানে যে লাইটটা লাগানো ছিল সেটা অনেক দিন ধরে খুব দপদপ করতো। একদিন হঠাৎ করেই জ্বলা বন্ধ হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম এটাকে খুলে দিই, এটা আর ঠিক করাও যাবে না, আর এখানে এটা শুধু শুধু রেখে কাজ নেই, তো একটা নতুন এনে লাগিয়ে নেব। এই যে দেখুন এরকম স্ট্রিপ লাইট লাগানো ছিল, তো সেটা খুলে দিয়েছি। এখনও অর্ডার করা হয়নি, দেখে শুনে এবার ভালো দেখে একটা অর্ডার করতে হবে, কারণ এটা লাগিয়েছিলাম মাত্র 1 বছরই হয়েছিল। আমার কিচেনের এখানে যে লাইটটা লাগানো আছে স্ট্রিপ লাইট, এগুলো কিন্তু 3 বছর হয়ে গেছে, এখনও খারাপ হয়নি। জানি না ঠাকুর ঘরেরটা কেন খারাপ হয়ে গেল। তো ওইটাকেই এবার একটু দেখে শুনে অর্ডার করব, যাতে আর খারাপ এত তাড়াতাড়ি না খারাপ হয়ে যায়। বিকেল এখন বাজে প্রায় 5:30 পৌনে 6টা মতো। চলে এসেছি কিচেনে। এখানে বড়াগুলোকে রেডি করছি, মানে বড়া পায়ের যে বড়াগুলো হয় সেগুলোকে এরকম বানিয়ে রাখছি। তবে এখনই ভাজবো না, কারণ ওরা ঠিক আসার আগে ভাজবো। ওরা আস্তে আস্তে প্রায় 8টা বাজবে, যেহেতু আজকে সবার অফিস স্কুল মানে অফিস থাকবে, স্কুল তো ছিল না, সবার অফিস শেষ করে আসবে, তাই আসতে একটু লেটই হবে। তাই এখানে একটুখানি রেডি করে রাখলাম, ওরা এলে ফটাফট ভেজে নেব। আর সাথে একটুখানি ধনেপাতার চাটনিও বানিয়ে নিচ্ছি। ধনেপাতা নিয়েছি, 2-3 কোয়া রসুন নিয়েছি, আর অল্প একটুখানি আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, আর অল্প একটুখানি এখানে গোটা জিরে, আর পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনিও দেবো জাস্ট ব্যালেন্সের জন্য। আর একদম লাস্টে দিয়ে দেবো এখানে অলিভ অয়েল। অলিভ অয়েল ছাড়া আপনারা যে কোনো সাদা তেলই দিতে পারেন, রিফাইন্ড অয়েল দিতে পারেন, তবে আমার মনে হলো অলিভ অয়েলটা দিলেই বেশি ভালো। দিয়ে পেস্ট করে নিলাম, জল দিইনি কিন্তু, একটুও জল দিইনি। ব্যাস, ধনেপাতার চাটনিও রেডি হয়ে গেছে। এগুলো সব এবার রেডি করে এক সাইডে রেখে দেবো। এখানে এখন বড়া পায়ের বড়া ভাজা চলছে, এই যে গোলক বড়া ভাজছে। আর এখানে আমি অনেক রেডি করেছি, এই যে দারুণ হচ্ছে কিন্তু। আসো, এই যে এখানে রাখো, এইখানটা দাও। এইটা প্রিয়া বানিয়ে এনেছে ড্রাগন চিকেন, না চিকেন চিলি চিকেন যাই হোক। আর এটা রূপা বানিয়েছে মিক্স ফ্রাইড রাইস। এটা প্রশান্ত স্পেশাল। ওয়াও, বাহ দারুণ হয়েছে। রিঙ্কি তুই চেঞ্জ করবি? মা চেঞ্জ করিয়ে দেবে না? উপরে যাবি? যা, চলে যা, দাঁড়িয়ে আছিস কেন? না না অর্ডার করছে। কেমন হয়েছে প্রিয়ব্রত দা? ভালো হয়েছে? খুব গুড। আমি ভাজা একটু কাঁচা লঙ্কা রাখবো। ও ভাজা কাঁচা লঙ্কা, আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। একদিকে সবাই খাওয়া শুরু করেছে, আর আমি গরম গরম এখানে গোলক যেগুলো ভেজে তুলছে সেগুলোকেই রেডি করছি বড়া পায়ের জন্য। এখানে দেখুন প্রথমে একটু গ্রিন চাটনিটা দিয়েছি, তারপরে অল্প একটু করে শুকা চাটনি দিচ্ছি, তার মধ্যে বড়াটা দিচ্ছি, তার উপরে আবার একটু শুকা চাটনি দিয়ে এইভাবে বার্গারের মতো রেডি করে দিচ্ছি। গুগলু বলছিল এটা কি, আমি ওকে বলেছি এটা ইন্ডিয়ান বার্গার, খেয়ে দেখ খুব ভালো লাগবে। ও খেয়ে আজকে ট্রাই করলো প্রথম, কারণ ও এখন খুব সিঙ্গারা খেতে শিখেছে, শুধু বলে মামা সামোসা খাবো। তো আমি বললাম দেখ এটা সামোসার মতোই খেতে, তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো ওর ভালো লেগেছে দেখে আমারও খুব ভালো লাগলো। আর দেখুন প্রিয়ব্রতদা উপর থেকে একটা করে যে ভাজা লঙ্কা দেয় বড়া পায়ের সাথে, সেটাও সাজিয়ে দিয়েছে, আর এখন দেখতে কত টেম্পটিং লাগছে।
বাইরে তো প্রচণ্ড ঠান্ডা আজকে, সবাই এই এসেছে, সাথে সাথে এসে সবার খুব খিদে পেয়ে গেছে, সবাই গরম গরম বড়া পাও খাচ্ছে আর বললো একটু গরম গরম চাও খাবে, তাই আমি সবার জন্য একটু চা বসিয়ে দিলাম। কালকে গল্প গুজব করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, ওই সবগুলো তো আর শেয়ার করি না, ওগুলো আর কি করব, বসেই থাকি এক জায়গায়, সবাই মিলে একটু হাসাহাসি এসবই চলে। তো তার আজকে হলো নেক্সট ডে, সকালবেলা উঠে গোলককে বললাম আজ আর কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না, আর জানেন আজকে এখানে সব বন্ধ, যেহেতু আজকে এখানে থ্যাঙ্কসগিভিং, তাই এখানে আজকে সব কিছু বন্ধ থাকে, তো শুধুমাত্র ইন্ডিয়ান স্টোরগুলোই খোলা থাকে, তাই ইন্ডিয়ান স্টোরেই এসেছি এখানে কিছু খাবো বলে। ওই ব্রেকফাস্টটাই এখানে করে নেবো, মানে ব্রাঞ্চ হিসেবে, যাতে আর লাঞ্চও না করতে হয়। তাই দেখছি কি পাওয়া যায়। তো গোলক বললো যে যা সকালবেলায় আর কি স্পাইসি খাবে, চলো একটু দোসাই খেয়ে নিই। তো কুবলুর জন্য এখান থেকে একটু বিরিয়ানি নিয়ে চলে যাব, চিকেন 65 বিরিয়ানি। এই জিনিসগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না, এলে আমি সাধারণত এরকম ভাজাভুজি কিছু খাই, তা না হলে দোসাই খাই। তো এখান থেকে দোসা অর্ডার করে দিয়েছে গোলক। আর দেখুন অনেক ধরনের মিষ্টিও আছে, তবে এই টাইপের মিষ্টিগুলো একদমই ভালো লাগে না, আমাদের বাঙালির যে সন্দেশ টন্দেশ ওগুলোই খেতে আমার বেশি ভালো লাগে। যাই হোক চলুন, এই যে অর্ডার দিয়ে দিয়েছি, এবার 2 মিনিট ওয়েট করি, তারপরেই চলে আসবে আমাদের দোসা। চলুন, আমার দোসাটা দিয়ে চলে গেছে, আমি শুরু করি, গোলকেরটা এখনও আসেনি। দেখেছেন কত বড় দোসাটা, কি করে খাবো তাই ভাবছি। সাধারণত আমরা আসি বিকেলের দিকে, আর বিকেলের দিকে এলে না এতটা একটা পুরো গোটা দোসা আমি খেতে পারি না, গোলকের সাথে সবসময় শেয়ার করে খাই, কারণ ওই এত বড় দোসাটা খেলে পুরো পেটটা এত ভরে যায়, তাই ভাবছি এটা খেয়ে কী করে শেষ করব। তার মধ্যে বানিয়েছে আবার নুন, তো দেখি চাটনিটা দিয়ে খেলে হয়তো এতটা নুন লাগবে না। একটু নুন হয়ে গেছে এই যা, তা না হলে এখানে দোসাটা না খুব ভালো বানায়, বলে দিই ক্রিস্পি বানাবে, তো ওরা ক্রিস্পি বানিয়ে দেয়। যে গোলকেরটাও চলে এসেছে, ও বসে গেছে, গরম গরম দোসা সাম্বার খেতে বেশ ভালো লাগে। তো চলুন আমরা এখানে দোসা এনজয় করি, আর ভাবছি ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।